গুপ্ত বিভ্রান্তকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। বগুড়ার জনসমুদ্রে বিশ্ববিদ্যালয়ের রেল লাইন ও বিমানবন্দর করার প্রতিশ্রুতি, সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম ঘোষণা বিএনপির। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং। তেলের দাম বাড়ানোর পরও কমেনি গ্রাহকের ভোগান্তি। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। লোডশেডিং ও ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশনা শিক্ষামন্ত্রীর। নিউজ 24-এর সংবাদের পর কমল হজ ক্যাম্পের খাবারের দাম। আজ ১৩ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন ৫,৩৪৫ জন। জাহাজ জব্দের ঘটনায় আলোচনায় অংশ নেবে না ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি। সংঘাতের শঙ্কা, কাল শেষ হচ্ছে যুদ্ধবিরতি। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। গুপ্ত বিভ্রান্তকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। এর আগে দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তারেক রহমান। সেই নির্বাচনের জনসভার দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে তারেক রহমান সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে পরন্ত বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিশাল সমাবেশে যোগ দেন তিনি। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। ২০৩০ সাল পর্যন্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের উন্নয়নে যখন সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, তখন কয়েকটি দল সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়ে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি জনগণকে আমরা দিয়েছি, আসুন আল্লাহর রহমতে আজকে এই মিটিং এ আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথের প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। তারেক রহমান অভিযোগ করেন, যারা দেশের ভালো চায় না তারা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই প্রতিশ্রুতির কাজ আমরা প্রতিশ্রুতি। এর আগে সকালে সড়ক পথে বগুড়া পৌঁছলে হাজার হাজার মানুষ তাদের শুভেচ্ছা জানান। কর্মসূচি শুরুতেই জেলা আইনজীবী সমিতির নতুন ভবন এবং জেলা ও দায়রা জজ আদালতে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন। বলেন, ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে চায় তার সরকার। বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। 150 বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে গাবতলীর বাগবাড়িতে নিজ গ্রামে হাম রুবেলা টিকাদান এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এলাকাবাসী ভাইয়েরা পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। হয়ে গেল সরকারিকরণ, জান বলে দিলাম ইনশাআল্লাহ। আল মুহাইমিনুল খান, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকায় স্থান পেয়েছেন তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা। তবে মনোনয়ন ফর্ম কেনার পর আলোচনায় থাকা অনেকেই বাদ পড়েছেন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য কারা হচ্ছেন, এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হলেও জমা দেন প্রায় 900 জন। মনোনয়ন ফর্ম বিক্রির সময় থেকে আলোচনায় ছিল কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীনের নাম।
তারকা প্রার্থীদের ভিড় বাড়তে থাকায় নানা আলোচনাও ডালপালা মেলে। গত শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশী নারী প্রার্থীর সাক্ষাৎকার নেয় দলটির মনোনয়ন বোর্ড। সব আলোচনায় পানি ঢেলে সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মণি। এছাড়াও রয়েছেন সানজিদা ইসলাম তুলি, সানসিলা জেবরিন, শাম্মী আক্তার। তালিকায় আরও রয়েছেন নাদিয়া পাঠান পাপন, আরিফা সুলতানা, সেলিনা সুলতানা, শামিমা আরা বেগম স্বপ্না। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখাদের মধ্যে আছেন নিতাই রায়চৌধুরীর মেয়ে নিপুণ রায়চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, নরসিংদী 1 আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন। এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নেই কোনো তারকা শিল্পী। দীর্ঘদিনের বিএনপির রাজনীতি করা অনেক নেতার স্ত্রী ও নেত্রীদের নাম বাদ পড়েছে। এর মধ্যে আছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি। তালিকায় নেই বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। যানজটের এই শহরে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে জ্বালানি সংকট। তেলের জন্য দীর্ঘ গাড়ির সারির কারণে শুরু হচ্ছে সড়ক মহাসড়ক। কমে যাচ্ছে গাড়ির গতি। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, কিন্তু এখনো মিলছে না কোনো সুফল। যানবাহনের দীর্ঘ সারি, চলছে ধীর গতিতে, কোথাও আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা গাড়ির দীর্ঘ সারির কারণে শুরু হয়ে যাচ্ছে মহাসড়ক। রাজধানীর চিরচেনা যানজটের সাথে তেলের সংকটের কারণে যুক্ত হয়েছে নতুন ভোগান্তি। পাম্পের তেলের কারণে জ্যাম, রাস্তা বন্ধ করে তারপরে অবস্থা খুব খারাপ অবস্থা। সামনে আবার করে যে পাম্পে তেল দেয়, তো তেলের কারণে মানে লাইন ডবল করে রাখে, ডবল করার কারণে আরো জ্যামটা বেশি লাগে। ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতেও কোনো সুফল দেখছেন না নগরবাসী। প্রতিটা দিন এক তেলের জন্য প্রতিটা দিন এই যে যানজট, আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। পাম্পে খোলা রাখছে, তেলটা এলোমেলো গাড়িগুলো ঢুকে দিচ্ছে। হরমুজের যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে পড়েছে দেশের জ্বালানি তেলের বাজার। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তার জবাব এখনো নেই কারো কাছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন। কোনো কোনো এলাকায় প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা। তবে শহরের তুলনায় গ্রামগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। ফলে আধুনিক এই সময়ে অনেককেই ফিরতে হচ্ছে হাত পাখার যুগে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে বিদ্যুৎ খাতে। রাশেদ রায়হানের রিপোর্ট। যেখানে আলো থাকার কথা সেখানেই অন্ধকার। জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, যার প্রভাব ছড়িয়ে পড়েছে ঢাকা জেলাসহ সারা দেশের পল্লী এলাকার প্রতিটি ঘরে। তীব্র গরমে যখন স্বস্তির একমাত্র ভরসা বিদ্যুৎ, ঠিক তখনই সাভারে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন হাত পাখার কাছে। সার দোকান টোকান বন্ধ করে ঘুমাইতে এই টাইমে কারেন্ট যায়, অন্তত 2 বা 3 বার রাইতে যায় কারেন্ট। 5 মিনিট পর খালি লোডশেডিং দেয় আর বিদ্যুৎ পুরো সাভারই অবস্থা। দুপুরের রোদ, ঘাম আর অস্বস্তিতে নাকাল ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ভাই আমার কারেন্ট থাকে না, আসে 10 মিনিট থাকে, আধা ঘন্টা 2 ঘন্টা থাকে না। আমরা এভাবে দোকানদারিও করি না, আলো বাতাস নাই, তারপরে লিখে মাল টাল দেখা যায় না, কারেন্টের খুব সমস্যা হয়।
বিদ্যুৎ সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ে। বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা। 4-5 ঘন্টা লোডশেডিং আমার ফ্যাক্টরিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে আমি যদি আমার তেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তেলের জন্য আমি যখন যাচ্ছি, আমার লোক যখন পাঠাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেলও পাচ্ছি না। বিদ্যুৎ না থাকায় অনেক হাসপাতালে জরুরি সেবায় বিঘ্ন ঘটছে। বিপাকে পড়েছে হাসপাতালে ভর্তি নারী ও শিশুরা। বাচ্চা কেবিনেও থাকতে পারে না, যে গরমের জন্য কারেন্ট থাকে না। রাতে গেলে আর কারেন্ট আসতেছে না 2-3 ঘন্টায়ও। বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমার আল্ট্রাসোনোগ্রাম মেশিন বন্ধ থাকতেছে, ল্যাব বন্ধ থাকতেছে, আমার ওটি বন্ধ থাকতেছে। সর্বোপরি এই কাজগুলো আসলে তো হ্যাম্পারই হচ্ছে। কৃষিখাতে এর প্রভাব পড়েছে। সময় মতো ফসলের সেচ পাম্প চালাতে না পারায় পানি দিতে পারছে না চাষিরা। 7 দিন বা 8 দিন পরে সিরিয়াল পাম্প যেখানে সেলু বাজেট আছে, অনেকদিন আমার খুব ঝামেলা হয় বিদ্যুৎ না থাকাতে। পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিপির গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে লোডশেডিং 2000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। সাভার উপজেলায় চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না এলাকাবাসী। বিগত 5 দিন আপনার ধরেন 40% লোডশেড করা লাগছে, আর 60% দিতে পারছি। বর্তমানে পুরো বাংলাদেশে সংকটাবস্থা চলতেছে। বিদ্যুৎটা মূলত হচ্ছে যতটুকু আপনার জেনারেশন করব তার সাথে সমন্বয় করে আমরা লোডটা দিয়ে থাকি আর কি। গুলশান বনানীতে সরকার সুরক্ষা দিয়ে দরিদ্র জনগণের উপরে লোডশেডিং চাপিয়ে দিয়েছে, এমন অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। গুলশান বনানীতে বিদ্যুৎ যেভাবে থাকে আর এই গরমের পুরা লোডশেডিং দরিদ্র জনগণের উপরে চাপিয়ে দেয়, সক্ষমতা নেই, ডলার নেই, মেনে নিলাম, কিন্তু লোডশেডিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে এরকম বৈষম্য তৈরি করে গরিব মানুষকে এইরকম একটা নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া, সরকারের এই অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাড়তি গুরুত্ব দিয়ে সংকট সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। জ্বালানি সরবরাহের সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে সাধারণ মানুষ, চাপে সেবা ও শিল্প খাত। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা, জাতীয় সক্ষমতা তৈরি ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এই সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। রাশেদ জায় খান, নিউজ 24, সাভার। জ্বালানি নিয়ে সরকারের বক্তব্যের সাথে বাস্তবের মিল নেই বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংকট নেই, পাচার রোধে কিছুটা দাম বাড়িয়েছে সরকার। আর মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার জাতীয় সংসদে এসব কথা বলেন তারা। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। বর্তমান চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন, এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না, এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ভীতি কমাতে কেন্দ্রগুলোর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। সেই সাথে পরীক্ষার্থীদের সুবিধার্থে সারা দেশে লোডশেডিং কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এবারের এসএসসি, মাদ্রাসা ও কারিগরির সমমান পরীক্ষা। করোনার সময় থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা না হয় এবারের এসএসসি পরীক্ষার্থীদের এটাই প্রথম পাবলিক পরীক্ষা। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার্থী 18,57,344 জন। তাদের মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। আপনারা অবগত আছেন যে আগামীকাল সচিবালয় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল 8টায় কেন্দ্র খোলা হবে। কেউ কোনো অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জানান, খাতায় শিক্ষার্থীরা যতটুকু উত্তর লিখবে তার ভিত্তিতেই মূল্যায়ন হবে। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে এটা আমাদের হয়ে যাচ্ছে। 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না,
সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। জনবান্ধব এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়। সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, অনুরোধ জানাচ্ছি। এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 21 মে পর্যন্ত। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে চেয়ে করা রিটের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই শুনানি মুলতবি থাকবে। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আদালতের এক্সপেকটেশন যে ইন দ্য মিন টাইম এখানকার যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে এগুলোকে যেন বিচার বিভাগের সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে সরিয়ে ফেলা না হয়। ডেমোক্রেটিক গভর্নমেন্টের যাত্রা শুরু হয়েছে এবং কিছু কিছু আশঙ্কার কথা পিটিশনারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে রহিতকরণ আইনের মধ্যে বলা আছে আরও অধিকতর যাচাই বাছাই করা হতে হবে। এই অধিকতর যাচাই বাছাই অর্থ তো এটাও হতে পারে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত তারা দেখতে পারে। এবং আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যত দ্রুত সম্ভব আমরা পূর্বের রায়টির বিরুদ্ধে আমরা আমাদের আপিল দায়ের করব। হজ ক্যাম্পে খাবারের বাড়তি দাম নিয়ে নিউজ 24-এর সংবাদ প্রকাশের পর ক্যান্টিনে 150 টাকার খাবার এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। এতে স্বস্তি ফিরেছে পবিত্র ঘরের মেহমানদের মনে। পাশাপাশি হাজিদের বিদেশের মাটিতে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ রোমিং সেবা দিচ্ছে গ্রামীণফোন। 45 দিনের এই প্যাকেজ নিয়ে সৌদিতে বসেই পরিবারের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। 2026 সালের হজ আদায়ের প্রথম 3 দিনে সৌদি পৌঁছেছেন 12,855 হজযাত্রী। এখানেই বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাগজ করতে পারছেন হজযাত্রীরা। আশকোনা হজ ক্যাম্পের ক্যান্টিনগুলোতে খাবারের দাম ছিল আকাশচুম্বী। খাবারের গলাকাটা দাম নিয়ে নিউজ 24 সংবাদ প্রকাশের পর বদলে গেছে দৃশ্যপট। সোমবার থেকে 150 টাকার খাবারের প্যাকেজ পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। এই দাম কমায় স্বস্তি মিলেছে দূর দূরান্ত থেকে আসা মানুষের। হাজিদের সন্তুষ্টি, হাজিদের খেদমত করার উদ্দেশ্যে আসলে প্যাকেজটাকে আরও মূল্য কমানো হয়েছে। আজকে না, আমি গতকালকে ওই ঘটনার পরপরই আসলে আমি নিজেও গিয়েছি। তারপরে থেকে আমি অন্তত 5 বার আমি মানে 2টি ক্যান্টিন পরিদর্শন করেছি এবং আমি অনেক হজযাত্রীর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে নিজের পরিচয় না দিয়ে জিজ্ঞাসা করেছি এবং আমি দেখেছি যে তারা সকলেই সন্তুষ্ট। সৌদি আরবে গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করবেন কিভাবে হজযাত্রীরা, সেই সমস্যার সমাধান নিয়ে ক্যাম্পে হাজির গ্রামীণফোন। হজযাত্রীদের জন্য বিশেষ 3টি রুমিং প্যাকেজ চালু করেছে প্রতিষ্ঠানটি। 2,499, 2,999 ও 5,999 টাকার মধ্যে প্যাকেজগুলোতে থাকছে 45 দিনের মেয়াদ। এর ফলে সৌদি আরবে পৌঁছানোর পর সিম বদলানোর ঝামেলা ছাড়াই নিজের গ্রামীণফোন নম্বরটি ব্যবহার করতে পারবেন তারা। এই দেশে থেকে নিয়ে যাচ্ছি যে আমার সুবিধার্থে, যে আমার ওই দেশে যায় যাতে কোনো সমস্যায় ঝামেলা না পড়তে হয় এবং ওই দেশে যাতে আমি সহজ মতো এটা ব্যবহার করতে পারি, এই জন্য আমি এই সিমটা এখান থেকে নিয়ে যাচ্ছি। মানে এয়ারপোর্টে ল্যান্ডিং করার পরে আমি কানেক্টিভিটি পেয়ে যাব, আমার সিম কেনা ঝামেলা নাই, নতুন কানেকশনের ঝামেলা নাই, যে কারণে আমি নিয়ে নিলাম এখান থেকে। আমরা তো নতুন জায়গায় যাচ্ছি, আমি নাও চিনতে পারি এক জায়গায়, কোথায় যাব কোথায় কি করব একটা বাড়তি টেনশন, এজন্য আমি এই জায়গা থেকে এই সেবাটা পাইছি। হজযাত্রীরা যেন সহজে প্যাকেজ পছন্দ করতে পারেন সেভাবেই খরচ নির্ধারণ করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনটাকে এখান থেকে রোমিং করে নিয়ে যায়, ওই দেশে বাংলাদেশে যে নাম্বারটা ইউজ করতেছে এই নাম্বারটাই কথা বলতে পারতেছে, এই নাম্বারটা দিয়ে চালাতে পারছে। সেখানে 2টা সুবিধা হচ্ছে, এক হচ্ছে ওখানে গিয়ে হ্যাসেল হয়তো হচ্ছে না এবং যোগাযোগ সিস্টেমটা ভালো থাকতেছে এবং আমাদের যে প্যাকেজগুলো থাকতেছে আপনার 45 দিন নির্বিঘ্নে চলতে পারতেছেন। বাট অনেক হাজিরা এসে কমপ্লেন করে ওই দেশে সিম নিলে ওটা অফারটা 30 দিনের থাকে,
এরপরে 15 দিন বা 20 দিনের জন্য যদি আবার একটা নেওয়া হয় তো নতুন আবার একটা সংযোগ দিতে হয়। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ জব্দের ঘটনায় ইসলামাবাদে অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিচ্ছে না তেহরান। ইরানের অভিযোগ, কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটনের আন্তরিকতার অভাব রয়েছে। তবে চুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ফের বাড়ছে সংঘাতের শঙ্কা। উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝেও ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ধারণা করা হচ্ছে এরই মধ্যে ইসলামাবাদে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে শান্তি আলোচনার জোর সম্ভাবনা দেখা দিলেও ইরান তা এড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের। কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটন আন্তরিক নয়। আন্তরিক থাকলে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করত না। মূলত ইরানি বন্দরে মার্কিন অবরোধ এবং সর্বশেষ ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের ইরানের পতাকাবাহী জাহাজ আটকের ঘটনাই এই অবস্থান, বলছে খামেনির দেশ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন জলদস্যুতার পাল্টা জবাবেরও হুমকি দিয়েছে তেহরান। এতে বৈঠক নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার পরও দেশটির সঙ্গে চুক্তি চান তিনি, নয়তো ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিক্রিয়া মোকাবেলায় ইরানের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি খুবই নাজুক। কূটনীতির সম্ভাবনা কমা অর্থ ফের সংঘাতের শঙ্কা বেড়ে যাওয়া, আর আলোচনা না হলে যুদ্ধবিরতির সময়সীমাও বাড়বে না। 21 এপ্রিল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।